প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিনান্স ও ব্যাংকিং এর আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা আলোচনা করব আমাদের পূর্ণাঙ্গ সিলেবাস অর্থাৎ এসএসসি 2027 সালের যারা শিক্ষার্থীরা আছো এবং যারা নবম শ্রেণীর শিক্ষার্থীরা আছো তাদের জন্য যে পূর্ণাঙ্গ সিলেবাস রয়েছে তার অন্তর্ভুক্ত একটা অধ্যায় 12 অধ্যায়ের পর্ব 2 এর আলোচনা নিয়ে আজকে আমাদের আলোচনা টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব আমাদের বিভিন্ন চেক সম্পর্কিত আলোচনা, অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ে 12 অধ্যায়ে যে চেক সম্পর্কিত বিভিন্ন কথা বলা আছে সেটা এবং হিসাবের গোপনীয়তা নিয়ে আমরা কিছু আলোচনা করব। অর্থাৎ এই দুইটা টপিক থেকে যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমার পরীক্ষায় কমন পেতে পারো সেই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের আলোচনা থাকছে। তাহলে আজকে আমরা প্রথমে যেই প্রশ্নটা দেখে নিই সেটা অবশ্যই চেক সম্পর্কে। তো এখানে বলা হয়েছে দাগ কাটা চেকের সমান্তরাল রেখার মধ্যে কি লেখা হয়। আমরা যদি দাগ কাটা চেকের একটা প্যাটার্ন একটু দেখি, সাধারণত এরকম একটা চেক থাকে, এখানে ব্যাংকের নাম দেওয়া থাকে, এখানে সাধারণত কিছু কথা লেখা থাকে, অর্থাৎ কার কাছে তুমি পাঠাচ্ছ, কত টাকা, এখানে চেকের একটা টাকার পরিমাণের বক্স থাকে এবং এখানে তোমার টাকার পরিমাণটা কথায় লিখতে হয়। আবার এখানে তোমার সিগনেচার লেখার একটা জায়গা থাকে। সো এখানে ধরো এটা একটা চেক এবং এই চেকে দাগ কাটা চেক কখন তৈরি হবে, যখন এই যে বাম পাশের উপরিভাগে আড়াআড়ি ভাবে দুইটা যখন সমান্তরাল দাগ দেওয়া হবে। অর্থাৎ এই যে দেখো দুইটা সমান্তরাল দাগ দেওয়া আছে এবং এই সমান্তরাল দাগের মাঝখানে বিভিন্ন ধরনের কথা লেখা থাকতে পারে, যেমন এসি পেই লেখা থাকতে পারে, অথবা লেখা থাকতে পারে প্রাপকের হিসেবে দেও, প্রাপকের হিসেবে দেও, আবার লেখা থাকতে পারে এন্ড কোম। তাহলে দেখো এই দাগের মাঝখানে যদি এই তিনটা কথার যে কোনো একটা কথা লেখা থাকে এবং বাম পাশের উপরে আড়াআড়ি দুইটা দাগ সমান্তরাল দাগ যদি দেওয়া থাকে, তখনই আমরা সেই চেকটাকে বলে থাকি দাগ কাটা চেক। তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছি দাগ কাটা চেকটা ঠিক কেমন। এবার তাহলে চলে যাই আমাদের প্রশ্নে। তো এখানে প্রশ্নে বলা হচ্ছে দাগ কাটা চেকে সমান্তরাল রেখার মধ্যে কি লেখা থাকে। আমরা কিন্তু মাত্রই তিনটা কথা দেখলাম, এসি পেই অথবা প্রাপকের হিসেবে দেও এবং এন্ড কম, এই তিনটা কথা লেখা থাকতে পারে। তাহলে এখানে দেখো লেখা থাকতে পারে কি প্রাপকের হিসেবে দেও। 22 নম্বর প্রশ্ন, জনাব পাভেল শিপনকে একটি চেক দিল যার উপরের বাম কোণে আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা আঁকা ছিল, এটি কোন ধরনের চেক। দেখো সমান্তরাল দুইটা রেখা অর্থাৎ এরকম দুইটা দাগ দেওয়া থাকবে, এটাকে আমরা বলে থাকি দাগ কাটা চেক। তাহলে এটার নাম হলো দাগ কাটা চেক। 23 নম্বর প্রশ্ন, গ্রাহককে দেউলিয়া ঘোষণা করার একমাত্র ক্ষমতা কার। দেখো এই প্রশ্নটা আমরা অনেকেই ভুল করি, এটা আমরা অ্যান্সার করি কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু একটা গ্রাহক দেউলিয়া হবে কি হবে না, একটা প্রতিষ্ঠান দেউলিয়া হবে কি হবে না, এটা সম্পূর্ণ আদালতের নির্দেশের উপর নির্ভর করে। অর্থাৎ সুপ্রিম কোর্ট বা আদালত যখন নির্দেশ দিবে, লিখিত কোনো নির্দেশ যখন দিবে, তখনই আমরা তাকে দেউলিয়া হিসেবে গণ্য করতে পারি। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু কখনোই দেউলিয়া হিসেবে কাউকে গণ্য করতে পারে না। তাই এটার অ্যান্সার হবে আদালতের নির্দেশে। এরপর চলে যায় 24, হস্তান্তরযোগ্য বিনিময় বিলকে কি বলা হয়। হস্তান্তরযোগ্য বিনিময় বিলের নামই হলো চেক। আবার চেককে আমরা আমানতকারীর লিখিত নির্দেশও বলতে পারি। 25 নম্বর প্রশ্ন, গার্নিশি অর্ডার জারি করে কে। এবার আসো গার্নিশি অর্ডার বলতে কি বোঝায়। গার্নিশি অর্ডার মানে একটা গ্রাহকের হিসাব বন্ধ করে দেওয়ার জন্য আদালত কর্তৃক যে অর্ডার ব্যাংককে দেওয়া হয় সেটাকেই বলা হয় গার্নিশি অর্ডার। আবার বলছি একটা গ্রাহকের হিসাব বন্ধ করে দেওয়ার জন্য, অর্থাৎ এই অর্ডার পাওয়ার সাথে সাথে সেই হিসাবটা বন্ধ করে দিতে ব্যাংক বাধ্য থাকবে, সেই অর্ডারটাকেই আমরা বলে থাকি গার্নিশি অর্ডার। তাহলে এই অর্ডারটা দিতে পারে একমাত্র আদালত, আর কেউ কিন্তু দিতে পারবে না, কেন্দ্রীয় ব্যাংকও কখনো এই অর্ডারটা দিতে পারবে না। 26 নম্বর প্রশ্ন, প্রাপকের হিসেবে দেও
কথাটি কোন চেকে লেখা থাকে? আমরা মাত্র এটা পড়েছি, প্রাপকের হিসেবে দেয় কথাটি লেখা থাকে দাগ কাটা চেকে। তাহলে এটার অ্যান্সার হবে দাগ কাটা চেক। তারপর চলে যাই 27 নং প্রশ্ন, নিচের কোনটি দাগ কাটা চেকের ক্ষেত্রে প্রযোজ্য? চেকের অর্থ নগদে উত্তোলন করা যায়, চেকের অর্থ কোনো হিসাবে জমা দিয়ে উত্তোলন করতে হয়, বাম চেক ব্যাংক চেকের বাহককে নগদ অর্থ দিতে বাধ্য থাকে, চেকের ডান কোণে দুটি সমান্তরাল লেখা থাকে। দেখো এগুলোর কোনোটি অ্যান্সার নয়, অ্যান্সার হবে কি চেকের অর্থ কোনো হিসাবে জমা দিয়ে উত্তোলন করতে হয়। অর্থাৎ যখন তুমি দাগ কাটা চেক পাবে, চেকের যে নাম্বারটা থাকে, অ্যাকাউন্ট যে নাম্বার, সেই নাম্বারে সাধারণত সরাসরি সেই টাকাটা অ্যাড করে দেওয়া হয়। দাগ কাটা চেক পাওয়ার সাথে সাথে আমরা এটা বুঝে নিই। তাহলে এক্ষেত্রে কি করতে হয়, একটা হিসাবে জমা হয় এবং তারপর সেখান থেকে প্রয়োজনে উত্তোলন করে নিতে হয়। 28 নং প্রশ্ন, চেকের প্রস্তুতকারককে কি বলে? চেকের প্রস্তুতকারক অর্থাৎ গ্রাহক যে চেকটা লেখে বা প্রস্তুত করে তাকে আমরা বলে থাকি আদেষ্টা, অর্থাৎ যে আদেশ প্রদান করবে তাকে বলা হয় আদেষ্টা। এখানে আদেষ্টা বলতে আমরা গ্রাহককে বুঝে থাকি, অর্থাৎ যে চেক লেখে বা প্রস্তুত করে। তারপর চলে যাই 29 নং প্রশ্ন, হস্তান্তরযোগ্য বিনিময় বিলকে কি বলা হয়? আমরা মাত্র এটার অ্যান্সার করেছি, হস্তান্তরযোগ্য বিনিময় বিলকে বলা হয় চেক। হস্তান্তরযোগ্য মানে যেটা আমরা সরাসরি একজনের কাছ থেকে আরেকজনের কাছে ট্রান্সফার করতে পারি, এরকম কোনো বিষয়কে আমরা সাধারণত বলে থাকি হস্তান্তরযোগ্য। তারপর 30 নং প্রশ্ন, একটি আদর্শ চেকের বৈশিষ্ট্য হলো, একটি আদর্শ চেকের বৈশিষ্ট্য কি? সঠিক স্বাক্ষর থাকবে, প্রাপকের ঠিকানা থাকবে এবং তারপর বলা হচ্ছে সঠিক তারিখ থাকবে। দেখো একটা আদর্শ চেকের মধ্যে অবশ্যই সঠিক স্বাক্ষর থাকে, প্রাপকের ঠিকানা থাকবে। প্রাপকের ঠিকানা বলতে এখানে প্রাপকের নামকে বোঝানো হয়েছে, অর্থাৎ প্রাপকের নাম, কে এই প্রাপক বা কে এই চেকের অর্থটা পাবে, তার ঠিকানা বা তার নামটা থাকবে এবং সঠিক তারিখ থাকবে। দেখো এখানে কিন্তু প্রত্যেকটাই থাকতে হয়, ঠিক আছে, প্রত্যেকটাই থাকা বাধ্যতামূলক। তারপর চলে যাই পরবর্তী প্রশ্ন, এখানে একটা উদ্দীপক বলা হয়েছে, খলিল সাহেব প্রাইম থেকে বাড়ির বিপরীতে 3 বছর মেয়াদি একটি ঋণ নেন, কিন্তু ব্যবসায়ে লোকসানের কারণে তিনি সময় মতো ঋণ পরিশোধ করতে পারেননি। আচ্ছা তাহলে দেখো এখানে বলছে কি, খলিল সাহেবের গৃহীত ঋণ কোন ধরনের? এখানে যেহেতু বলা হচ্ছে বাড়ির বিপরীতে একটা ঋণ নেয়, বাড়ির বিপরীতে ঋণ নেয়, তাহলে অবশ্যই এটা কি হবে, বন্ধকি ঋণ। বাড়ির বিপরীতে অর্থাৎ বাড়ির দলিলটা জমা রেখে তারপর ঋণ নেওয়া হয়েছে। তো কোনো কিছু জমা রেখে যখন তুমি ঋণ নিবে সেটাকে আমরা সাধারণত বন্ধকি ঋণ বলে থাকি। সো এটা হবে বন্ধকি ঋণ। তারপর 32 নং প্রশ্ন, আচ্ছা এখানে বলা হয়েছে এই পরিস্থিতিতে প্রাইম ব্যাংক করতে পারে বন্ধকি সম্পত্তি বিক্রয়, কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য নেওয়া এবং তারপরে বলা হচ্ছে বন্ধকি সম্পত্তি দখল। প্রাইম ব্যাংক কি কি করতে পারে? দেখো প্রাইম ব্যাংক যেহেতু নিজে এই ঋণটা নিয়েছে, এক্ষেত্রে সে কেন্দ্রীয় ব্যাংকের কোনো সাহায্য নিতে পারে না, কারণ এটা যেহেতু গ্রাহক এবং ব্যাংকের মধ্যে একটা লেনদেন, সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কোনো সাহায্য সহযোগিতা কিছুই করবে না এবং করতে পারবেও না। তাহলে সে কি করতে পারে, বন্ধকি সম্পত্তি বিক্রয় এবং বন্ধকি সম্পত্তি দখল। প্রথমে সে দখল করবে, তারপর সে বিক্রয় করবে, আগে কিন্তু দখল করবে না। তাহলে দেখো এখানে যেহেতু আমাদের অ্যান্সার করতে হবে, আমরা তো কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য নেওয়া, এটা অ্যান্সার নিতে পারছি না। তো অবশ্যই তাহলে অ্যান্সার হবে প্রথম এবং 3 নাম্বার অপশন। তাহলে দেখো পরবর্তীতে কোন ধরনের চেকে প্রাপকের নাম উল্লেখ থাকে? কোন ধরনের চেকে প্রাপকের নাম উল্লেখ থাকে? সাধারণত হুকুম চেকে প্রাপকের নাম উল্লেখ থাকে এবং সেই প্রাপককেই টাকাটা উত্তোলন করতে হয়। যে প্রাপকের নাম লেখা থাকবে সেই প্রাপককেই সেই টাকাটা উত্তোলন করতে হবে, অথবা চাইলে সেই মালিক অর্থাৎ চেকের যে মালিক সেই মালিক চাইলে উত্তোলন করতে পারে, কিন্তু যার নাম লেখা থাকবে প্রাপক
তাকেই এই চেকের অর্থ উত্তোলন করতে হবে। 34 নং প্রশ্ন, কোন চেকের অর্থ নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ ব্যাংক থেকে উত্তোলন করতে পারে না? মাত্র আমি যেটা বললাম, একটা নাম লেখা থাকবে, একটা প্রাপকের নাম লেখা থাকবে, যে প্রাপকের নাম লেখা থাকবে শুধু তাকেই সেটা উত্তোলন করতে হবে, অন্য কেউ সেটা উত্তোলন করতে পারবে না। তারপর দেখো 35 নং প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চেক কি? চেক হলো আমানতকারী কর্তৃক লিখিত আদেশ। আমানতকারীর লিখিত আদেশ, এই লিখিত আদেশটা সাধারণত ব্যাংককে প্রদান করে থাকে, ব্যাংক যাতে তার অর্থ পরিশোধ করে দেয় সেই জন্য। তাহলে এখানে চেকটা কি হবে? চেক হলো আমানতকারীর লিখিত আদেশ। 36 নং প্রশ্ন, গ্রাহক কোন চেকের অর্থ নগদে উত্তোলন না করে কোনো হিসাবে জমা দিয়ে উত্তোলন করে? দেখো এটা কিন্তু আমরা অলরেডি পড়েছি, এটার অ্যান্সার হবে দাগ কাটা চেক। আমাদের দাগ কাটা চেকে নগদ উত্তোলন করা যায় না, প্রথমে একটা হিসাব বা আমাদের যে অ্যাকাউন্ট সেখানে জমা করতে হয়, তারপর সেই অ্যাকাউন্ট থেকে আমাদের উত্তোলন করতে হয়। 37 নং প্রশ্ন, চেকের উপরি ভাগে বাম কোণে আড়াআড়ি ভাবে সমান্তরাল দুটি রেখা অঙ্কন করা হয় কোন চেকে? সেটা হবে দাগ কাটা চেক। এটাও কিন্তু আমরা অলরেডি পড়েছি। আচ্ছা, এবার এখান থেকে প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দাগ কাটা চেক থেকেই বেশিরভাগ আসে। দাগ কাটা চেকটা খুবই ইম্পর্টেন্ট একটা চেক। 38 নং প্রশ্ন, দাগ কাটা চেক কার নিরাপত্তা নিশ্চিত করে? দাগ কাটা চেক কার নিরাপত্তা নিশ্চিত করে? দাগ কাটা চেক সাধারণত যে টাকাটা পাবে, অর্থাৎ এক্ষেত্রে তুমি গ্রাহক যে সে নিজেও টাকা পেতে পারে, অথবা আরেকজন যে ব্যক্তি যাকে চেকটা প্রদান করা হয়েছে সেও টাকা পেতে পারে। এখন যে টাকাটা পাবে অর্থাৎ প্রাপক যে ব্যক্তি, তার নিরাপত্তাই নিশ্চিত করে। অর্থাৎ যে পাবে সে যদি তার চেকটা যদি কোনো কারণে চুরিও হয়ে যায় সেক্ষেত্রেও এটা কোনো সমস্যা নয়, কারণ এটা সরাসরি অ্যাকাউন্টেই জমা হবে, সেই অ্যাকাউন্ট থেকে সে পরবর্তীতে চাইলে টাকা উত্তোলন করতে পারে। তাই এক্ষেত্রে প্রাপকের যে নিরাপত্তা সেটাই নিশ্চিত করে। এবার 39 নং প্রশ্ন, জনাব রাতুল একটি চেক পেলেন যাতে আড়াআড়ি সমান্তরাল রেখা অঙ্কিত ছিল। রাতুলের চেকটি কোন ধরনের চেক? অবশ্যই এটা হবে দাগ কাটা চেক। 40 নং প্রশ্ন, কয়টি কারণে গ্রাহকের সাথে ব্যাংকের সম্পর্কের অবসান ঘটে? দেখো টোটাল 9টি কারণ, আমাদের বইয়ের মধ্যে টোটাল 9টি কারণ দেওয়া আছে, যেখানে দেখবে যে কি কি কারণে অ্যাকচুয়ালি আমাদের গ্রাহকের এবং ব্যাংকের হিসাবের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা বন্ধ হয়ে যায়। তার মধ্যে কয়েকটা কারণ এমন, যদি গ্রাহক কোনো সততা বা অসৎ কোনো কাজ করে, গ্রাহক যদি নিয়মিত লেনদেন না করে, যদি গার্নিশি অর্ডার জারি করা হয়, গ্রাহক যদি দেউলিয়া হয়ে যায়, গ্রাহক যদি মারা যায়, এরকম কিছু কারণের জন্য সাধারণত ব্যাংক এবং গ্রাহকের মধ্যে হিসাবটা বন্ধ হয়ে যায় বা সম্পর্কের অবসান ঘটে। 41 নং প্রশ্ন, কোন ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তিতে আদালতের সম্পৃক্ততা থাকে? দেখো এইটা কিন্তু একটু জটিল একটা প্রশ্ন, মানে একটু বুঝে আমাদের অ্যান্সার করতে হবে। ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তিতে, অর্থাৎ কখন ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের অবসান ঘটলে সেক্ষেত্রে আদালত এর সাথে সম্পৃক্ত থাকে, অর্থাৎ আদালত এর সাথে জড়িত থাকে। কোন ক্ষেত্রে জড়িত থাকবে? যখন গ্রাহক দেউলিয়া হয়ে যায়। সাধারণত একজন গ্রাহক দেউলিয়া হলো কি হলো না সেটা শুধুমাত্র আদালতই বলতে পারে। তাহলে যেহেতু আদালত নির্দেশ দিলে তখনই একজন দেউলিয়া হবে, এবং দেউলিয়া হলে তখনই ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সম্পর্ক অবসান ঘটবে। সো এখানে দেখো গ্রাহক যখন দেউলিয়া হয় তখনই কিন্তু আদালতের একটা সম্পৃক্ততা বা আদালত এখানে জড়িত থাকে। এরপর দেখো 42 নং প্রশ্ন, গ্রাহকের ব্যাংক হিসাব বন্ধ হয়ে যায় ঋণ পরিশোধ না করলে, অব্যবহৃত চেক বই ফেরত না দিলে, দাগ কাটা চেক ব্যবহার করলে এবং গ্রাহকের মৃত্যুজনিত কারণে। সাধারণত হিসাব বন্ধ হয়ে যাবে তখনই যখন গ্রাহক মৃত্যুবরণ করবে। এখন ধরো যে মৃত্যুবরণ করলো তার যদি কোনো নমিনি না থাকে বা নমিনিও যদি মারা যায়, সেই ক্ষেত্রে সাধারণত এই হিসাবটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তাহলে গ্রাহকের মৃত্যুজনিত কারণে।
তারপর দেখো গার্নিশি অর্ডার জারি করে কে, এটা কিন্তু আমরা অলরেডি পড়েছি। গার্নিশি অর্ডার শুধুমাত্র আদালত জারি করতে পারে, অর্থাৎ একটা গ্রাহকের হিসাব ইনস্ট্যান্ট বন্ধ করে দেওয়ার এই অধিকারটা শুধুমাত্র আদালতেরই আছে, আর অন্য কারো কিন্তু নেই। তাহলে অ্যান্সার হবে আদালত। 44 নং প্রশ্ন, ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের অবসান ঘটে কি কি কারণে? দেখো আদালত যদি কোনো গ্রাহককে দেউলিয়া ঘোষণা করে তাহলে অবশ্যই একদম সাথে সাথে হিসাবটা বন্ধ হয়ে যাবে। মৃত্যুজনিত কারণে, অর্থাৎ গ্রাহকের মৃত্যুজনিত কারণে হতে পারে, অথবা ব্যাংক যদি নিজস্ব কোনো সিদ্ধান্তে মনে করে যে এই গ্রাহকের হিসাব এখনই বন্ধ করে দেওয়া উচিত। ধরো কিছু সিচুয়েশন তৈরি হয়, যেমন একটা গ্রাহক যদি ইললিগ্যাল কোনো কাজ করে বা কোনো ক্রাইম করে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক চাইলে সাথে সাথে তার নিজস্ব সিদ্ধান্তে সেই হিসাবটা বন্ধ করে দিতে পারে। তারপর চলে যাচ্ছি 45 নং প্রশ্ন, ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের অবসান হয় কখন? দেউলিয়া ঘোষণা করা হলে, অল্প টাকায় লেনদেন করলে। এটা কখনোই কোনো লজিক হতে পারে না। তুমি চাইলে 100 টাকাও লেনদেন করতে পারো, তুমি চাইলে 1000 টাকা 1 লাখ টাকাও লেনদেন করতে পারো, এটার কোনো সমস্যা নয়, বা এটা কোনো সমস্যা নয়। সমস্যা হলো যদি গ্রাহক দেউলিয়া হয়ে যায় এবং গ্রাহকের জন্য বা গ্রাহকের হিসাবের জন্য যদি কোনো গার্নিশি অর্ডার জারি করা হয়। এই দুইটা কারণেই সাধারণত হিসাবটা বা সম্পর্ক বন্ধ হয়ে যায়। তাহলে অ্যান্সার হবে 1 এবং 3। তো আশা করছি এই 12 অধ্যায় অর্থাৎ চেক এবং এই যে দুইটা সম্পর্কের অবসান কিভাবে হয় এই সম্পর্কিত সকল তথ্য বা সকল এমসিকিউ সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।